সুধার বাঘ দেখা। শ্যামলী হালদার নস্কর। 9 বছর বয়সে সুধার বিয়ে হয়। তখন সে ঠিকমতো শাড়ি পরতে পারত না, সংসারের কোনো কাজও জানত না। জ্যাঠার বাড়িতে 3 বেলা খাওয়া আর সমবয়সী মেয়েদের সঙ্গে সারাদিন খেলা ছিল তার জগৎ। হঠাৎ একদিন সুধা দিঘির ঘাটে জল আনতে গিয়েছিল। পরনে ছিল হাফ ফ্রক, তেল চুপচুপে চুলে উঁচু করে বাঁধা আতা খোপা, কাঁধে মাটির কলসি। পথে তার দেখা হয় কয়েকজন সমবয়সী ছেলের সঙ্গে, বর্তমানে যারা সুধার মেজ ভাসুর, বড় ননদাই এবং প্রতিবেশী খুশুর। তারা সুধাদের পাশের গ্রামে অরবিন্দর জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন। অরবিন্দ হল সুধার স্বামীর নাম। মেয়ে দেখে ফেরার পথে তারা সুধাকে দেখেন এবং তাদের সুধাকে খুব ভালো লাগে। তারা সুধার পিছু পিছু তার বাড়ির পথ অনুসরণ করেন। সুধাকে তাদের এতটাই পছন্দ হয় যে তারা সরাসরি সুধার জ্যাঠামশায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। শুধু জ্যাঠামশায়ের অরবিন্দকে খুব পছন্দ হয়েছিল। তাছাড়া তাদের ব্যবসা ছিল, তাই সুধার খাওয়া পড়ার অভাব হবে না এটা নিশ্চিত ছিল। ছোটবেলায় সুধার মা মারা গেছেন, বাবাও প্রায় নেই বললেই চলে। মায়ের মৃত্যুর পর তিনি সন্ন্যাস ধর্ম নিয়ে সারা বছর বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ান। সুধা ছোটবেলা থেকে জ্যাঠামশায়ের কাছে মানুষ, তাই তার বিয়ের ব্যাপারে জ্যাঠামশাই যা বলবেন সেটাই চূড়ান্ত। এদিকে জ্যাঠামশায়ের অরবিন্দকে খুব পছন্দ হওয়ায় উভয় পক্ষের দেখাশোনা ও কথাবার্তা ঠিকঠাক হওয়ার পর সুধার বিয়ে হয়। জ্যাঠামশাই বেশ দান সামগ্রী দিয়ে সুধাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। সুধা শ্বশুরবাড়িতে এসেছে প্রায় 5 বছর হল। তবে বিয়ের পর 2 বছর সে জ্যাঠামশাইয়ের কাছেই ছিল। 2 বছর পর সে শ্বশুরবাড়িতে আসে। প্রায় 24 জনের সংসার, স্বামী, দেওর, ভাসুর, জায়েরা, শাশুড়ি, ননদ এবং তাদের ছেলে মেয়ে মিলিয়ে 51টি পরিবার। 9 বছর বয়স থেকেই শুরু হয় সুধার হাড়ভাঙা খাটুনি। বেশ বড় মাটির পাঁচিল দেওয়া দালান বাড়ি, চারিদিকে উঁচু পাঁচিল। সকাল হলেই সুধার ঘাড়ে এসে পড়ে অগুনতি কাজের দায়িত্ব। রান্নার দায়িত্বটা বড় যা নিয়েছে। প্রায় 9 বছর আগে সে এই সংসারে এসেছে, অনেক কিছুই জানে ও বোঝে। তাছাড়া সুধার বড় ভাসুর ভীষণ রাগী, রান্না ঠিক না হলে খেতে পারেন না। যেদিন বাড়িতে রান্না খারাপ হয় সেদিন অশান্তির শেষ থাকে না। সুধা ছোট মানুষ, এতগুলো মানুষের রান্না ঠিকমতো করতে পারে না, তাই রান্না ছাড়া বাকি সব কাজ তার ওপরই বর্তায়। রান্নার দায়িত্ব শুধু বড় যা পালন করে। মেজ যার ছোট বাচ্চা, তাই সে এখন কোনো কাজকর্ম করতে পারে না। তার খাবার, জল সবকিছু সুধাকে বয়ে তার ঘরে দিয়ে আসতে হয়। আর সেজ যা বাপের একমাত্র মেয়ে, একটু আদুরে। শ্বশুর বাড়িতে খুব একটা কাজ গুছিয়ে করতে পারে না। তবে সে এখন বাপের বাড়িতে গিয়েছে প্রায় 2 মাস হলো। তার নাকি শরীর খারাপ, আরও 2 মাস সে বাপের বাড়ি থেকে আসবে না। ছোট ছেলেটাকেও সে সঙ্গে নিয়ে গেছে। আর বাকি 3টে ছেলে মেয়ের দেখভাল করার দায়িত্ব সুধার। অনেক ভোর থেকে উঠে সুধাকে কাজ করতে হয়। উঠোন ঝাঁট দেওয়া, উনুনের ছাই তোলা, বাসনকোসন মাজা, তারপর বালতিতে করে গোবর গুলে নেতা দিয়ে সারা ঘরবাড়ি লেপা, এইসব কাজ সুধাকেই করতে হয়। প্রায় 24টা গরু, তবে তাদের গোয়ালঘর সামলানোর কাজটা করেন সুধার শাশুড়ি মা। তারপর তিনি সারাদিন ব্যস্ত থাকেন ছিপ বড়শি দিয়ে মাছ ধরাতে। বেশ দূরে দূরে খালে বিলে চলে যান মাছ ধরতে। ভোরের বেলা উঠে কাজ করতে ভীষণ কষ্ট হয় সুধার। মাঝে মাঝে কেঁদে কেঁদে জ্যাঠামশাইকে উদ্দেশ্য করে বলে, কেন জ্যাঠামশাই এই বাড়িতে আমায় বিয়ে দিলে? এর থেকে তো আমাকে মেরেই ফেলতে পারতে। এত কষ্ট যে আর ভালো লাগে না। কথায় কথায় একদিন সুধা জ্যাঠামশাইকে প্রশ্ন করেছিল, ওই বাড়িতে কেন আমার বিয়ে দিলে জ্যাঠামশাই? হেসে জ্যাঠামশাই বলেছিলেন, ওরে মা, ছেলেটা যে খুব ভালো দেখতে, শুনতেও বেশ সুদর্শন। তাছাড়া ওদের আর্থিক অবস্থাও ভালো আছে। তোর খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না বলে গোয়াল ভরা গরু, ধানের গোলা, জায়গা জমিও বেশ আছে। তাই 7-5 ভেবে ওই বাড়িতে বিয়ে দিলাম। এখন একটু কষ্ট কর, 2 দিন বাদে সুখ হবে। জ্যাঠামশায়ের কথার উপর আর কোনো কথা বলতে পারল না সুধা। জ্যাঠামশায়ের কাছে মানুষ সুধা, তাকে নিজের ছেলেমেয়ের থেকেও বেশি ভালোবাসেন তিনি। জ্যাঠামশায়ের কথাগুলো শুধু মন দিয়ে ভাবে আর মনে মনে বলে, সত্যিই তো জ্যাঠামশাই ঠিকই বলেছেন। 2 বেলা 2 মুঠো খেতে পারবো, মাখতে পারবো, পরতে পারবো। জ্যাঠামশায়ের 3টে মেয়ের বিয়ে হয়েছে, তারা 2 বেলা 2 মুঠো খেতে পরতে পারে না। কেবলই জ্যাঠামশায়ের কাছে এসে কাঁদে আর বলে, বাবা, আমি খেতে পারি না, পরতে পারি না, ছেঁড়া শাড়ি পরে দিন কাটাই। মেয়েদের দুঃখ দেখে জ্যাঠামশাইও কাঁদেন। তাই তো কথায় কথায় বলতেন, আমার সুধা মাকে এমন বাড়িতে বিয়ে দেব যাতে তাকে এসে কাঁদতে না হয় খাওয়া পড়ার জন্য। একদিন সন্ধেবেলা বড় জাবিভা বলল, কাল একটু সকাল সকাল উঠতে হবে সুধা। বাসি কাজ সেরে রান্নার জোগাড়টা করে দিস, তোর ভাসুর ঠাকুর মাটির হাঁড়ি কলসি আনতে চালানে যাবে অনেক দূরে।
দুমুঠো ভাত মুখে না দিয়ে গেলে সারাদিন খুব কষ্ট হবে মানুষটার। আমার ছেলেটা সারারাত বিরক্ত করে, একটুও ঘুমোতে দেয় না, সকাল সকাল যে আমি একটু উঠে কাজ করব তারও উপায় নেই। বিভার 1 বছরের ছোট বাচ্চা কোলে, সারাদিন ভীষণ বিরক্ত করে তাকে। ঘাড় নেড়ে সুধা বলল, ঠিক আছে দিদি। সুধা জানে তার ভাসুর ঠাকুর কত দূরে মাটির হাঁড়ি কলসি আনতে যান। দুদিনের রাস্তা নৌকায় করে যেতে হয়। নৌকায় গেলে খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, তাই যেদিন যান খাওয়া দাওয়া করে যান, আর কিছু শুকনো খাবারও সঙ্গে নিয়ে যান। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার মতো বিছানা নিল। সুধার তখনও খাওয়া হয়নি, সে সবার শেষে খায়। বড়দের সবাইকে খাইয়ে দিয়ে মেজ যার জন্য ঘরে ভাত দিয়ে আসল সে। তারপর ভাত বেড়ে একা রান্নাঘরে ভাত খাচ্ছে। এমন সময় মনে মনে সে ভাবল, আচ্ছা, এখন যদি কিছু কাজ এগিয়ে রাখি তাহলে হয়তো কাল অনেক ভোরে উঠতে হবে না। কিন্তু কি কি কাজ করে রাখা যায় ভাবতে লাগল সে। যদি ডিশ থালাগুলো মেজে রাখা যায় তাহলে কেমন হয়? উনুনের ছাইটা তুলে রাখা যায়, রান্নাঘরটা গোবর দিয়ে লেপে রাখা যায়, তাহলে খুব ভোরে উঠতে হবে না। আমার আগে দিদি উঠলে আমায় বকাবকিও খেতে হবে না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে সুধা একরাশ কাঁসার থালা, বাটি, ঘটি, কড়া, হাঁড়ি নিয়ে পুকুর ঘাটে ভিজিয়ে রাখল। তারপর মেটে হাঁড়িতে করে উনুনের গরম ছাই খুব কষ্টে তুলে পুকুর ঘাটে খড়ের গাদার একটু পাশেই রাখল। কেরোসিনের ল্যাম্পটা এটো ডিশ থালার সামনে রেখে খড়ের গাদা থেকে এক মুঠো খড় এনে ঘুটের ছাই নিয়ে এটো থালাগুলো ভালো করে মাজতে লাগলো পুকুর ঘাটে বসে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ভয় করছে তার। আশেপাশে চারিদিকে ঘুট জঙ্গল, হেতাল, বানি, কেওড়া, গড়ান গাছে চারপাশটা ভরা। একটু দূরে বড় নদী। সন্ধ্যা নামলেই চারপাশে বাঘ ঘোরাঘুরি করে। শিয়ালের হাঁকডাক শোনা যাচ্ছে চারিধারে। এরকম রাত্রে কেউ খুব একটা বাইরে বের হয় না, বাঘ শিয়ালের ভয়ে। কিছু বড় পাঁচিল ঘেরা ঘরের চারিদিকে সন্ধে হলে সদর দরজায় খিল লাগিয়ে দেয় সবাই। কেউ এসে সাড়া দিলে তারপরে দরজা খোলে। নিতান্ত দরকার ছাড়া যদিও বা কেউ রাত্রে বাইরে বার হয়, তার হাতে মশাল থাকে, বড় লাইট থাকে। সুধার শাশুড়ির জায়েদের মুখে শুনেছে যেখানে ওরা বসবাস করে আছে এখানে গভীর জঙ্গল ছিল। জঙ্গল কেটে তারা বসবাস করছে। ওদের দেখা দেখি আশেপাশে 2-10 জনও জঙ্গল কেটে ঘর করে আছে। সব মিলিয়ে 10-20 ঘর। আশেপাশে যারা বাস করে আছে সবারই ঘরে পাঁচিল টেনে নিয়েছে বাঘ শিয়ালের ভয়ে। কাউকে না বলে সুধা পুকুর ঘাটে এসেছে। হয়তো এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। কোনো বিপদ হলে কেউ জানতে পারবে না। তার খুব ভয় করছে, বাঘ যদি আসে। শুধু বাঘ নয়, শিয়ালও আছে। তার উপর আবার শাশুড়ি ও জায়েদের মুখে শুনেছে আশেপাশে নাকি ভূত আছে। যদিও বা সুধা খুব একটা ভূতে বিশ্বাস করে না। কারণটা জ্যাঠামশাই বলতেন, ভূত বলে কিছু নেই, ওসব মনের ভুল। থালাগুলো না মেজে বাকি কাজগুলো সেরে রাখলে ভালো হতো। ভাবল, থালাগুলো না মেজে ঘরে চলে যাব? না, সেটা করলে তো আরও বিপদ। রাত হলে চোর ঘোরাঘুরি করে। বেশিরভাগ পিতল কাঁসার জিনিস, চোর দেখলে আর আস্ত রাখবে না। তাছাড়া পাঁচিল টপকে 2-4 বার চোর ঘরে ঢুকে সমস্ত পিতল কাঁসার জিনিস চুরি করে নিয়ে চলে গিয়েছিল। আর এইভাবে বাইরে থাকলে তো আমার রক্ষা নেই। সকালে সবাই আমায় বাড়ি ছাড়া করবে। যাই হোক, ডিশ থালাগুলো মেজে নিয়ে তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকি আগে, না হলে হয়তো বাঘের পেটে প্রাণটা দিতে হবে। এই ভেবে সুধা জোরে হাত চালিয়ে কাজ করতে লাগল। সামনে একরাশ ডিশ থালা, কখন মাজবে, তারপর ধোবে, তারপরে সে ঘরে ঢুকবে, এই চিন্তায় পড়ল সুধা। পাশে শুকনো খড়ের গাদার পাশে সুধা গরম ছাই ফেলেছে, তারই ধোঁয়া গলগল করে বার হচ্ছে। সুধার চোখ মুখ জ্বালা করছে। এমন সময় একটু দূরে ঝোপের পাশে কি যেন একটা খসখস করে শব্দ হলো। ডিশ থালা মাজা ফেলে সুধা উঠে দাঁড়াল। সে ভাবল চোর নয়তো। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল। সুধা ভাবল এইটুকু ডিশ থালাগুলো নিয়ে কি ঘরে ঢুকে পড়ব? না, মাজা তো প্রায় হয়ে গেছে, এবার ধুলে হয়ে যাবে। আবারও সুধার ডিশ থালা মাজতে লাগলো। ভাবল চোর নাকি বাঘ নাকি শিয়াল, কি হতে পারে? বগরা ঝোপের পাশে ভয়ে তার বুক কাঁপছে। কাজ করার সাথে সাথে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে সে কিছুই দেখতে পেল না। মুখে সে নানা রকম আওয়াজ করতে লাগলো, কে কে, হই হই। বেশ কিছুক্ষণ পর সুধা কেমন যেন একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, গেওয়া গেওয়া। হাতে তার বড় কাঁসার জামবাটি, সামনে মুখ তুলে তাকালো। এমন সময় দেখতে পেল দুটো চোখ জলজল করছে। সর্বনাশ, এ তো বাঘের চোখ। আজ নির্ঘাত আমার জীবন শেষ। সারা শরীর তার কাঁপছে ঠকঠক করে, মুখে কথা নেই, বোবা পাথর হয়ে গেছে যেন সে। জামবাটি হাতে সে সোজা উঠে দাঁড়ালো। সে কোনো কথা বলতে পারছে না। তার মুখ থেকে কেবলই একটাই শব্দ বের হচ্ছে, আ আ আ।
হাত থেকে ঝনাত করে জামবাটিটা পড়ে গেল মাটিতে। তারপর সেও পড়ে গেল মাটিতে। প্রায় 2 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে দেখে সে বিছানায় শুয়ে আছে আর তার চারিপাশে বাড়ির সবাই। মাথার কাছে নন্দ ডাক্তার বসে আছেন। একটু দূরে নন্দ ডাক্তারের বাড়ি ছিল। সেখান থেকে সুধার স্বামী অরবিন্দ নন্দ ডাক্তারকে ডেকে এনেছিল। নন্দ ডাক্তার তখনও সুধার হাত ধরে চোখের পাতা উল্টে পাল্টে দেখছেন। সুধার জ্ঞান ফিরতে সে সোজা উঠে বসতে চেষ্টা করল। ডাক্তারবাবু বললেন, কি করছিস মা তুই? সুধার শাশুড়ি বললেন, বাবা, বাঁচা গেল, বউটার জ্ঞান ফিরল এতক্ষণে। তা বলি মা, তোর এই রাত দুপুরে কে ডিস থালা মাজতে যেতে বলেছে পুকুরে? তুই এতদিনে জানিস না আমরা সন্ধ্যার পর কেউ বাইরে বার হই না। আজ তো বাঘ তোকে খেয়ে ফেলেছিল, একটুর জন্য প্রাণে বাঁচলি। ভাগ্যিস গরম ছাইটা খড়ের উপর ফেলেছিলি, তাই তো। আগুন জ্বলে উঠতে বাঘ ছুটে পালিয়ে গেল। এদিকে খড়ের গাদাটাও তো পুড়ে ছাই। সুধার বড় ভাসুর মায়ের ওপর বিরক্ত হয়ে বললেন, আমা, চুপ করো না, দেখছো মেয়েটার সবে জ্ঞান ফিরেছে। তখনই নন্দ ডাক্তার বললেন, হ্যাঁ, খুব বড় বিপদ থেকে আজ বাঁচল মেয়েটা। সুধার বড় যা বলল তাকে ওর বিপদটা ঘটাতে বলল। ও যদি ইচ্ছা করে নিজের বিপদ ডাকে। ধমক দিয়ে সুধার বড় ভাসুর বললেন, তোমরা চুপ করো। একটা ছোট বাচ্চা মেয়ের ঘাড়ে সব কাজ চাপিয়ে দিয়ে সব ঝাড়া হাত পা। যাও, ঘরে যাও। স্বামীর ধমক খেয়ে সুধার বড় যা আর কোনো কথা বলল না। সুধার শাশুড়ি মা বড় ছেলেকে বললেন, বড় বৌমাকে ধমক দিয়ে কি হবে? আমার শাশুড়ির হাতের জামবাটিটা মাটিতে পড়ে যে ফেটে গেল, অমন জামবাটি আর পাব কোথায়? স্ত্রীকে ধমক দিয়ে সুধার শ্বশুর মশাই বললেন, আহা, ওসব থাক না, মেয়েটা যে জ্ঞান ফিরেছে এই ঢের। জামবাটিটা পড়ে গেছে বলে তো শব্দ শুনতে পেয়ে আমরা বাইরে গেলাম। বলতে গেলে জামবাটিটার কারণে বৌমা আজ বাঁচল। সুধার শাশুড়ি বললেন, হ্যাঁ, তা তো তুমি বলবে, আমার কত সাধের জামবাটিটা ভেঙে দুভাগ হয়ে গেল। অমন জামবাটি আবার কেনা যাবে গিন্নি, তুমি এখন চুপ করো। স্বামীর ধমকানিতে সুধার শাশুড়িমা চুপ করে যান। সুধা মনে মনে ভাবে, তাহলে গরম ছাই খড়ের পাশে ফেলার জন্য আগুন জ্বলে ওঠাতে বাঘ পালিয়ে যায়। সে ভাবতে পারেনি যে সে বেঁচে ফিরবে, আর এমন কাজ কখনো করবে না। সে মনে মনে শপথ নিল, আমি যে এখনো বেঁচে আছি একথা ভাবতেও পারছি না। নন্দ ডাক্তার সুধাকে ভালো করে দেখে বললেন, আর ভয়ের কিছু নেই, একেবারে সুস্থ মেয়েটা। সেদিনের পর থেকে সুধা আর কখনো এই ভুলটা করে না। সেই প্রথম সুধা বাঘ দেখেছিল একেবারে কাছ থেকে। সে অভিজ্ঞতার কথা ভাবলে সুধার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে।